আজকে আমরা সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ নিয়ে আলোচনা করব এবং ছকের মাধ্যমে আলোচনা করব। 1855 সালে 30শে জুন যেটা ভাগনাডিহির মাঠে অনুষ্ঠিত হয়। এবং তোমরা আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা ছকের মাধ্যমে এই বিদ্রোহটা একটু বুঝে নিই। প্রথমে সাঁওতালরা আদিবাসী এবং এরা কোথায় থাকতো? এরা মূলত ছোটনাগপুর, প্রথম দিকে ছোটনাগপুর, রাঁচি, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর অঞ্চলে থাকতো। এবং 1793 সালে লর্ড কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, এর পরবর্তীতে তারা সেই সব ছোটনাগপুর, রাঁচি, বাঁকুড়া অঞ্চল থেকে তারা কোথায় চলে যায়? রাজমহলের কিছুটা অংশে এবং মুর্শিদাবাদের একাংশে এরা চলে যায় এবং সেই অঞ্চলটা দামিনী কো বা পাহাড়ের প্রান্তদেশ নামে পরিচিত। দামিনী কো বা পাহাড়ের প্রান্তদেশ নামে পরিচিত। এই দামিনী কোতে কোম্পানি মহাজন, মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এর সাথে সাথে যে মহাজনরা ছিল, জমিদাররা ছিল, দিকুরা ছিল, এদের অকথ্য অত্যাচার এবং এই অত্যাচারে তারা বিদ্রোহী হয়ে ওঠে। এবং এই বিদ্রোহর নেতারা ছিলেন চাঁদ ভৈরব, সিধু কানু, চাঁদ ভৈরব, বীরসিংহ, ডোমন মাঝি, কালো প্রামাণিকের নেতৃত্বে এরা ভাগনাডিহির মাঠে 1855 সালের 30শে জুন এরা বিদ্রোহে অংশগ্রহণ করে। এবং এই বিদ্রোহের কারণগুলি কী কী একটু দেখে নিই। এই কারণগুলি, প্রথম যেটা কারণ, যে সাঁওতাল আদিবাসীরা এরা মূলত সংসার এদের চলতো তোমার অরণ্যের কাঠ সংগ্রহ করে, পাতা সংগ্রহ করে এদের সংসার জীবনযাপন হতো। সেই অরণ্যের অধিকারটা সাঁওতালদের সাঁওতালদের নিকট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেড়ে নেয়। এবং স্বভাবতই যে সংসার চালানোর, যে তাদের পেট চালানোর যে স্বাভাবিক ব্যাপার, সেটা তাদের হাত থেকে কেড়ে নিলে বা তাদের কাছ থেকে কেড়ে নিলে তারা নিশ্চয়ই ক্ষিপ্ত হবে। 2 নম্বর যেটা, ভূমি রাজস্বের চাপ। ভূমি রাজস্ব যতটা পরিমাণ ছিল তার থেকে অধিক পরিমাণ ভূমি রাজস্ব চাপিয়ে দিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং এতে তারা ব্যাপকভাবে অসন্তুষ্ট হয়। নেক্সট, নীল চাষে বাধ্য করা। সাঁওতালদের নিজস্ব অন্নের বা খাদ্যের যে চাহিদা মেটানোর জন্য যে ফসলগুলো ছিল, সেই চাষটি না করে নীল চাষে এবং আফিম চাষে তাদেরকে ব্যাপকভাবে বাধ্য করা হয়। এই বাধ্য করার ফলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং নেক্সট, সাঁওতাল নারী পুরুষের ওপর অত্যাচার। সাঁওতাল নারী পুরুষের ওপর শারীরিক অত্যাচার সহ বিভিন্ন অত্যাচারে তারা ক্ষিপ্ত হয়। এবং এর পাশাপাশি ধর্মীয় দিক থেকে খ্রিস্টান ধর্মের গ্রহণে বা খ্রিস্টান ধর্ম গ্রহণে তাদের বাধ্য করা হয়েছিল। এবং নেক্সট, পরবর্তীতে 1853 সালে ভারতে প্রথম যখন রেলপথ চালু হলো, সেই রেলপথ নির্মাণে সাঁওতালদের জোরপূর্বক খাটানো হয়েছিল এবং এই সমস্ত কারণে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে। তোমরা তাহলে দেখে নাও সাঁওতাল বিদ্রোহের কারণ। মাধ্যমিক পরীক্ষায় 4 নম্বরে মাঝে মাঝেই এসে থাকে। তোমরা এই জিনিসগুলো মাথায় নেবে এবং একবার দুবার টেক্সট পড়বে, তোমরা এমনি 2 পাতা লিখে ফেলতে পারবে। তারপরে গুরুত্বটায় আসি। গুরুত্বটাও খুবই সোজা। গুরুত্বটা দেখো, এই সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার এরা বুঝেছিল যে সাঁওতালদের জন্য কিছু একটা চিন্তাভাবনা করা দরকার। কী চিন্তাভাবনা? 1 নম্বর যেটা দেখি, সাঁওতাল অধ্যুষিত অঞ্চলকে নিয়ে অধ্যুষিত অঞ্চলকে নিয়ে সাঁওতাল পরগনা গঠন করতে হবে। সাঁওতাল তাহলে পরগনা গঠন হয়ে গেল। এবং যেটা গুরুত্ব পেল পরবর্তীতে, সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। এটা একটা তাদের কাছে বড় পাওনা। সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি পেল এবং তারপরে তারা যে অরণ্যের অধিকার ভোগ করত, সেই অরণ্যের অধিকার তাদেরকে যে কেড়ে নেওয়া হয়েছিল সেটাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হলো। তাহলে এটাও তাদের একটা বড় পাওনা বিদ্রোহ করার পর। আর নেক্সট যেটা, সাঁওতাল পরগনায় বহিরাগত মহাজন বা দিকুদের প্রবেশ পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেওয়া হলো, যে সাঁওতাল পরগনায় দিকুরা আর প্রবেশ করতে পারবে না। এই দিকুটাও তোমাদের ছোট কোশ্চেনে আসে। দিকু কথার অর্থ কী?
আসে তখন তোমরা বহিরাগত মহাজনদের দিকু বলে। আচ্ছা, কেনারাম বেচারামটা একটু দেখে নাও। কেনারাম হলো মহাজনরা বা দিকুরা সাঁওতালদের নিকট থেকে যখন জিনিসপত্র কিনতো, তাহলে তখন তারা কেনারাম নামক বাটখারার ব্যবহার করত। আর কোনো জিনিস যখন বেচতো তখন সেটা বেচারাম বাটখারা বা বেচারাম বাটখারার ইউজ করতো। ঠিক আছে, এখান থেকে তোমাদের দেখো কিছু এমসিকিউ কোশ্চেনও হবে, যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। সেই এমসিকিউ কোশ্চেনগুলো কি কি একটু দেখে নিই। সাঁওতাল বিদ্রোহ কবে হয়, কোথায় হয়েছিল, কাদের নেতৃত্বে হয়েছিল, কোন মাঠে হয়েছিল, কেনারাম বেচারাম কি, এটা হয়েছিল, দিকু কারা, এটা হয়েছিল, দামিনী কো কি, এটা দেখো, দামিনী কো কি এটা দেখে নাও, দিকু কি দেখে নাও, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা দেখে নাও। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং তোমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আমরা আরও ভালো ভালো বা আমি আরও ভালো ভালো ভিডিও দিতে তোমাদের উৎসাহিত হব। সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।